আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের ব্যাসার্ধ ব্যাগ শক্তির এর যত এক্সেপশন ম্যাথ আছে সবগুলো ম্যাথ করাবো। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, যারা হয়তো ফার্স্ট ক্লাস করতেছো এটা, সেই কারণে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই কারণে আমি পুরো জিনিসটাকে একটু হালকা সামারাইজ করতেছি। আমরা সবাই জানি যে হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আছে, আমরা সবাই জানি ব্যাগ নির্ণয়ের সূত্র আছে, আমরা সবাই জানি শক্তি নির্ণয়ের সূত্র আছে, এটা আমরা সবাই জানি। এই মানগুলো, এই যে কথাগুলো বললাম, এই মানগুলো, শক্তিগুলো, মানে এই সূত্রগুলো অটো মুখস্থ হবে, তার মানে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়। এখন তোমরা যারা আজকে নতুন, তারা সূত্রগুলো শুধু জানবা, আর কোন সূত্রের কোন টার্ম ওই মানগুলো তোমাকে জানতে হবে। যেমন মনে করো ই এর মান মানে ইলেকট্রনের চার্জ, এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই যে ব্যাপারটা তোমাকে আগে মাথার ভিতরে নিতে হবে, তারপরে না তুমি অঙ্ক করতে পারবা। আদার্স অঙ্ক করতে পারবা না। তাহলে তোমাকে যেটা মাথায় রাখতে হবে, তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা একটু খেয়াল করে দেখো, একটু মাথায় রাখবা, আর কিছু করার দরকার নেই। দেখো একটু আমার কথাগুলো শুনবা। প্রথমে হচ্ছে এই ব্যাসার্ধ নির্ণয়ে যে সূত্রটা আমরা জানি, ব্যাসার্ধ নির্ণয়ে যে সূত্র, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু, দেখো এই এন স্কোয়ার, দেখো এই এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার ই স্কোয়ার কি বলো এম জেড। এখন তোমরা খেয়াল করো, এই মানটা অবশ্যই সিজিএস একক হইতে হবে। কোন এককে বলো? এই জায়গাতে এই সূত্রটা যারা নতুন তারা অটো মুখস্থ হবে। আমি আবার বলছি অটো, তার মানে এটা তোমাকে কি করতে হবে না, আলাদা করে মুখস্থ না করে প্র্যাকটিস করবা বেশি বেশি করে। কি করবা বলো? প্র্যাকটিস করলে মানগুলো বসাতে বসাতে একসময় তোমার মাথার ভিতরে বিষয়টা সহজ মনে হবে, একদম সহজবোধ্য মনে হবে। এই কারণে তুমি দেখবা, দেখো এই এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626। কত বলো? 6.626 ইন্টু 10⁻27 হলে আর্ক সেকেন্ড। কি সেকেন্ড বলো? আর্ক সেকেন্ড। এটা হচ্ছে কার মান বলো? যদি কার মান? কি হইলো? দাঁড়া, আচ্ছা সমস্যা নেই, কারেন্ট চলে গেছে না, আচ্ছা সমস্যা নেই, অসুবিধা নেই, আসবে। অত অস্থির হওয়ার কিছু নেই, আমরা দেখাচ্ছি। দাঁড়া, ওয়েট একটা মিনিট। দাঁড়া একটা মিনিট। সব কিছু হ্যাং করে না, আমাদের মাথায় হ্যাং হয় যখন একটা অতিরিক্ত প্রেশার আসে, রাইট? পৃথিবীতে কোনো কিছু কিনা বলো, কোনো কিছুই কন্টিনিউয়াস এনার্জি কি করতে পারে না বলো, দিয়ে যেতে পারে না। অবশ্যই রিল্যাক্সেশন, যেমন আমরা বলি বিশ্রাম কাজের অঙ্গ, একই সাথে গাঁথা নয়নের অঙ্গ যেমন নয়নের পাতা। পড়ছো এটা? এই এটা কি ভাব সম্প্রসারণ সম্ভবত পড়ো নাই তোমরা? কি রে, কি বাংলা পড়ছিস? বিশ্রাম কাজের অঙ্গ, একই সাথে গাঁথা নয়নের অঙ্গ যেমন নয়নের পাতা। তার মানে তোর যদি বিশ্রাম না হয় তাহলে তোর পড়াশোনা ভালো হবে না। তুই কন্টিনিউয়াস যদি না ঘুমিয়ে পড়িস, তোর পড়া মাথায় ঢুকবে না। তুই যদি ঘুমানোর পরে যদি পড়িস, দেখবে তোর ব্রেনের নিউরনগুলো অনেক অ্যাক্টিভ এবং তোর পড়াটা বেশি মনে থাকবে। নাকি শুধু ঘুমাতেই থাকবি? না, নির্দিষ্ট সময় ঘুমেরও একটা কি আছে বল, প্যাটার্ন আছে, আন্তাজে খালি ঘুমাইলেই হবে না। আচ্ছা এবার আমরা পড়াচ্ছিলাম ব্যাগ শক্তি এবং কি নির্ণয় বল, ব্যাসার্ধ। এই অঙ্কগুলোর যে এক্সেপশন ম্যাথ আছে সেগুলো করাবো। তার আগে আমাকে সূত্রগুলো জানতে হবে, সূত্রগুলো জেনে তারপর অঙ্ক করতে হবে। এমনি তো করলে অঙ্ক হবে না, এই সূত্রগুলো জেনে কি করতে হবে বল, অঙ্ক করতে হবে। তো সেটা আমি একটু দেখাচ্ছি, দাঁড়া ওয়েট একটা মিনিট। পুরো জিনিসগুলো গুছানো ছিল, এখন আমাকে আবার এগুলো সবগুলো তোদের জন্য আনতে হবে। এটাকেই বলে কপাল, মানে পুরো ব্যাপারটা আমি গুছিয়ে রাখছিলাম, এখন তোদেরকে আবার আমাকে কী করতে হবে বল, শুরু থেকে তোকে পড়াইতে হবে। সমস্যা নেই, অসুবিধা, নো প্রবলেম, নো টেনশন, ডু বুদ্ধি। দেখ এই আমি দাঁড়া, এই যে ওমা আছে, তাহলে দেখি দিকে দেখা। এবার আসো, এই মানটা আরেকটা মান আছে 6.626 ইন্টু কত বলো 10⁻34 কি সেকেন্ড বলো, জুল সেকেন্ড। এই মানটা তোমরা এসএসসিতে পড়ছিলাম, মনে পড়ে কিনা যায় না, যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড পড়ছিলাম, আর এখানে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার কি বলো পার সেকেন্ড। সো একটা হচ্ছে সিজিএস একক, আর এটা কি একক বল, এমকেএস। তাহলে এটা হচ্ছে সিজিএস একক, আর এটা কি বল, এমকেএস একক। সিজিএস মানে কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এমকেএস মানে কি মিটার কিলোগ্রাম সেকেন্ড। যাদের এই জিনিসটা নিয়ে কনফিউশন তারা কি করবি, আমার ইয়াটা পড়বি, যে আমার বইটা নিবি। দেখ বইটা তোদের কাছে নিশ্চয় আছে, যে আমার বইটা যেটা ভর্তি হওয়ার সাথে সাথে দেওয়া হয়, এই বইটা যখন নিবি, দেখ এদিকে দেখ, একদম শুরুতে, বইয়ের শুরুতে দেখ এই সিজিএস এমকেএস এককের মানগুলো আলাদা করে দেওয়া আছে। দেখ এই দেখ, এই সি এর মান, এইচ এর মান, এম এর মান, ই এর মান। এই সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড,
আর মিটার কিলোগ্রাম সেকেন্ড এককে মানগুলো দেওয়া আছে। এই মানগুলো তোরা উল্টায় রাখবি, উল্টায় রেখে তারপরে ম্যাথ করবি, কোনটা কার মান সেটা দেখার পরে তারপর অঙ্কগুলো করবা। তাহলে তোমার কাছে আর কি মনে হবে না, আমারও অসুবিধা মনে হবে না, একদমই অসুবিধা মনে হবে না। তাহলে এবার আসো সবাই একটু খেয়াল করো, এর মানটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, তাহলে -4.8 ইন্টু কত বলো 10⁻10 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট সমান কি বলো কি একক, CGS একক। কোন একক বলো? আর যদি MKS একক করো তাহলে -1.6 ইন্টু 10⁻19 কি বলো, এই যে যদি তুমি CGS একক করো দেখো এর মানটা 1.6 ইন্টু 10 কত বলো 19 কুলম, 10 কত কুলম বলো 19 কুলম, এই যে 10⁻19 কুলম, 10⁻19 কুলম, ভালো করে খেয়াল করো 10⁻19 কুলম, এই কথা নাই 10⁻19 কুলম, একটু মাথায় রাখবে, এটা হচ্ছে MKS একক। কোন একক বলো? MKS একক। ওকে ফাইন, আর কোনো ঝামেলা নেই। এবার আসো একটা জিনিস মুখস্থ তোমাকে রাখতেই হবে, কোনটা তুমি মুখস্থ রাখবে একটা, সেটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা, এটা মুখস্থ রাখতে হবে। কেন? কারণ এই মানটা দিয়ে অঙ্ক করলে অনেক অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করা যায়। কি ছাড়া করা যায়? এই কারণে এই মানটা একটু মুখস্থ রাখতে হবে, 0.53 অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রম, এই মানটা মুখস্থ রাখবা। এখন আমাকে বলো এই 1 অ্যাংস্ট্রম সমান কত বলো, 0.53 ইন্টু 10⁻8 সেন্টিমিটার, 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻8 সেন্টিমিটার। অথবা দেখো 0.53 ইন্টু বলো 10⁻10 মিটার, সো এটা CGS একক, আর এটা কি একক বলো, একটা CGS একক, আর একটা হচ্ছে MKS একক, MKS একক। আচ্ছা এবার আসো, যে কোনো পরমাণু শর্টকাট একটা সূত্র আছে, এটা কি যারা যারা আজকে আসছো তারা এটা লিখতে হবে। কেন বলো তো? কারণ তোমার তো এই সম্বন্ধে ধারণা নাই। তুমি এখন আজকে আমরা যখন ক্লাস করাবো তখন তোমার কাছে মনে হবে যে কথাগুলো বাতাস, এই কারণে সূত্রগুলো তোমাকে জানতে হবে। কি জানতে হবে বলো? এখন তুমি বলতে পারো এই সূত্রগুলো কিন্তু প্রমাণ আমি পড়িয়েছি তোমাদেরকে, যারা আগে থেকে ক্লাস করছো। তো এখন যারা নতুন আসছো তাদের সূত্রের প্রমাণের দরকার নাই, তোমার দরকার হচ্ছে সূত্রটা, কারণ সূত্র দিয়ে তুমি ম্যাথ করবা, সূত্রের প্রমাণ জীবনও পরীক্ষায় আসবে না, সোজা কথা। তো তাহলে এবার আসো যে আরেকটা শর্টকাট সূত্র আছে, সূত্র হচ্ছে Rn ইজ ইকুয়াল টু, দেখো এই Rn ইজ ইকুয়াল টু যে এই R1, এই যে R1 ইন্টু কি বলো n স্কোয়ার ডিভাইড বাই জেড। এই R1 এর মানটা যদি জানা থাকে, ক্যালকুলেটর ছাড়া যে কোনো পরমাণু যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। যে কোনো পরমাণু যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ কি করা যায় বলো, নির্ণয় করা যায়। এই মানটা যে কোনো পরমাণু যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। আবার বলো, যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। আবার বলো, যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ কি করা যায় বলো, নির্ণয় করা যায়। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। ওকে ফাইন। এবার আসো, এটা হচ্ছে কি নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয় করো, একটা পয়েন্ট গেল। তারপর হচ্ছে ব্যাগ নির্ণয়। কি নির্ণয় বলো তো? ব্যাগ। এই দেখো ব্যাগ নির্ণয়টা দেখাচ্ছি। ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে, ব্যাগের সূত্র হচ্ছে ব্যাগ, এই যে ব্যাগ ইলেকট্রনের ব্যাগ, এই যে ইলেকট্রন এর ব্যাগ, ইলেকট্রন এর ব্যাগ, এই যে ইলেকট্রন এর ব্যাগ, ব্যাগ ইলেকট্রনে কি বলো ব্যাগ। তাহলে ইলেকট্রনের ব্যাগ বি ইজ ইকুয়াল টু, দেখো বি ইজ ইকুয়াল টু, ইলেকট্রনের ব্যাগ বি ইজ ইকুয়াল টু, তাহলে বলো 2π ই স্কোয়ার জেড, মনে আছে কিনা বলো, 2π ই স্কোয়ার জেড ডিভাইড বাই NH। এটা হচ্ছে ব্যাগ নির্ণয়ের সূত্র। কি নির্ণয়ের সূত্র বলো? ব্যাগ নির্ণয়। এখন তুমি, তোমার কাছে মনে হবে স্যার এই সূত্রটা কোথা থেকে আসছে, এটা আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম। তো যেহেতু তোমরা আজকে নতুন, তোমরা শুধু সূত্রটাই মাথায় রাখো, আর কোনো কিছু মাথায় রাখার দরকার নাই, শুধু এটাই মাথায় রাখো। ব্যাগ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এখন শর্টকাট একটা সূত্র আছে, শর্টকাট সূত্র হচ্ছে, যদি তুমি শর্টকাট সূত্রটা জানো, যেমন BN ইজ ইকুয়াল টু, তাহলে B1 ইন্টু দেখো জেড বাই এন, যে জেড বাই এন হবে। তার মানে এই B1টা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ। এই মানটা যদি মুখস্থ থাকে, B1 এর মানটা যদি মুখস্থ থাকে, তাহলে বাকি মানটা বের করা তোমার জন্য কোনো ব্যাপার না। এটাকে স্ক্যাট বলে। কি বলে বলো? স্ক্যাট মানে কি বলো? শর্টকাট। কি কাট বলো? এই মানটা মুখস্থ রাখতে হচ্ছে। বাট এই মানটা কখন ব্যবহার করবা? যদি অ্যাডমিশন টেস্টে সময় কম থাকে, তখন তোমার এই সূত্রটা ব্যবহার করবা। অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, জানো তো, সব জায়গায় দেয় না, শুধু বুয়েটে দেওয়া হয়, সিকে রুয়েটে দেওয়া হয়। বাট অনেক ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, জানো কিনা বলো? না, সিইউতে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। এই বছর মনে হয় যাইতে পারে, লাস্ট মনে হয় কোনো ইয়া দিছে। আবার কাহিনী আছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে লাস্ট যে প্রশ্নগুলো আসছে সবগুলো ম্যাথমেটিক্যাল টার্ম, কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় নাই। তার মানে শর্টকাট নিয়ম যদি না শিখো আগে থেকে, তাহলে পরবর্তীতে একটু ঝামেলায় পড়বা, মানে ঝামেলা মনে হবে তোমার কাছে। ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করাটা সহজ, অত সোজা না। একটু মাথায় রাখবা, ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে হবে, দ্যাটস ইট। এটা ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা এবার আসো সবাই, এবার আসো, এটা শর্টকাট জানলা। তাহলে B1টা কি স্যারকে বলো তো? B1টা কি বলো তো? হাইড্রোজেনের প্রথম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের ব্যাগ। এই ব্যাগের একটা কি আছে বলো? মান আছে। ওই মানটা মুখস্থ রাখলে বাকি মানটা সহজ। এই মানটা মুখস্থ রাখলে বাকি মানটা কি বলো?
সহজ, এটা মাথায় রাখবা। ওকে, এবার হচ্ছে শক্তি নির্ণয়। কি নির্ণয় বলো তো? শক্তি বলে শক্তি, যে শক্তি নির্ণয় সূত্র, শক্তি এই শক্তি EN ইজ ইকুয়াল, দেখো EN ইজ ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কোয়ার ই টু দি পাওয়ার 4 mz স্কোয়ার ডিভাইড বাই কত বলো, n স্কোয়ার h স্কোয়ার। আর শর্টকাট নিয়েও একটা সূত্র আছে, শর্টকাট হচ্ছে এরকম, দেখো এই এসকাট মানে হচ্ছে শর্টকাট হচ্ছে EN ইজ ইকুয়াল টু, দেখো E1, এই দেখো E1 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার। এখন এই E1 এর একটা মান আছে, এই সূত্রটা যেহেতু বারবার আসে তাহলে সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই যে E1 ইজ ইকুয়াল টু দেখো মাইনাস 2.18 ইন্টু 10 ইনভার্স 19 জুল অ্যান্ড 19 জুল, এই E1 এর মানটা মুখস্থ। তারপর দেখো অথবা মাইনাস 2.18 ইন্টু 10 ইনভার্স দেখো 10 ইনভার্স 13 আর্গ। সো এখন একটা সিজিএস একক আর একটা কি একক বলো, এমকেএস। এখন আমাকে বলো এখান থেকে তুমি জানো যে 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, জানো কি না বলো? অত 1 আর্গ ইজ ইকুয়াল টু কী হবে বলো, 10 ইনভার্স 7 জুল। যেই লাও সেই কত, কনসেপ্টটা ভাইস ভার্সা, একটা মান জানা থাকলে অপর মানটা বের করা যায়, দ্যাটস ইট। একটা মান জানা থাকলে অপর মানটা কী করা যায় বলো? এই মানটা বুয়েট খুয়েট চুয়েটে এত বেশি আসছে, মানে এইটা মানে ই এর মানটা মুখস্থ রাখলে অঙ্কগুলো করা সহজ। আর বলো ই এর মানটা মুখস্থ রাখলে কি করা সহজ বলো? একদম সোজা না, এই সূত্র ব্যবহার করতে হচ্ছে না, হচ্ছে কিনা বলো না? তাহলে এই মানটা দিয়ে তুমি অ্যাডমিশন টেস্টে একদম যোজন সময় বাঁচিয়ে ফেলতে পারবা। এই মানটা করতে মিনিমাম 1 মিনিট লাগবে না, 1-1.5 মিনিটও লাগবে, ক্যালকুলেটর টিপ অঙ্ক করতে লাগবে কিনা বল না? আর এটা দিয়ে করতে তোর সর্বোচ্চ 10 সেকেন্ড, কয় সেকেন্ড বল? 10 সেকেন্ডে ম্যাথ সলভ করে ফেলতে পারবি। তাহলে এই মানটা মুখস্থ রাখাটা জরুরি। গত ক্লাসে প্রমাণ দেখাইছিলাম, মনে আছে কিনা? কে যেন আমাকে বলছে শর্টকাট দেখানোর জন্য, আমি তুই বলছিস শর্টকাটটা দেখাই দিয়েছিলাম। এই সূত্রটা যদি জানা থাকে যে কোনো অঙ্ক করা যাবে। তাহলে ওভারঅল আমরা যে সূত্রগুলো পেলাম, এই সূত্রগুলোকে খাতায় লিখেছো এখন? যারা আজকে নতুন আসছো লিখছো তো? এই সূত্রগুলোর প্রয়োগটা দেখাবো। আরেকটা সূত্র আছে তোমরা নিশ্চয়ই জানো, বোরের পরমাণু মডেলের সূত্র। সেটা কি বলো তো স্যারকে? যে ডেল ইজিগুলো কি বলো, এইচ নিউ জানো কিনা বলো? নিউ মানে কি বলে, যে নিউটা ড্যান্স করাবে, নিউ মানে কম্পাঙ্ক, কি বলো তো? কম্পাঙ্কের ইয়া কি বল, ফ্রিকোয়েন্সি, কি বলে বল? ইংলিশ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটার একক কি স্যারকে বলতো? একক হবে হার্টজ হবে অথবা পার সেকেন্ড। হার্টজ যে কথা কি কথা বল, পার সেকেন্ডও একই কথা বল। হার্টজ যে কথা পার সেকেন্ডও একই কথা। আর বল হার্টজ যে কথা কি কথা বল, পার সেকেন্ডও একই কথা। যেই লাও সেই কথা মনে রাখিস। আচ্ছা এবার আমাকে বল, এই এইচ নিউ যেটা আছে, একটু ভালো করে খেয়াল কর, এই এইচ নিউ যেটা আছে, এইচ নিউ এখান থেকে যদি তোর কোনো কারণে যে কোনো একটা মান দেওয়া থাকে, এইচের মান তোর মুখস্থ আছে, তাহলে নিউর মান বের করা বা ডেলির মান, নিউর মান দেওয়া থাকলে ডেলির মান বের করা কোনো সমস্যা মোনারা। এই যে সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রটা কিন্তু একটা ইলেকট্রনের জন্য। কয়টা ইলেকট্রনের জন্য? মানে একটা ইলেকট্রনের ধাপান্তরের জন্য। মানে ইলেকট্রন যখন লোয়ার শেল থেকে হায়ার শেলে যায়, শক্তি শোষিত হয়। আর উচ্চ শক্তি থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে, তাহলে কি শক্তি কী হয় বল? শোষিত শক্তি এবং বিকিরিত শক্তি পরস্পর কি বল, সমান। আবার বল শোষিত শক্তি এবং কি বল, বিকিরিত শক্তি পরস্পর, আর বল শোষিত শক্তি এবং বিকিরিত শক্তি পরস্পর কি বল, সমান। মনে থাকবে তো? আচ্ছা এবার যারা তোরা মনে কর অ্যাডমিশন টেস্টের জন্য তোরা এখন থেকে প্রিপারেশন নিতে চাস, তাদের জন্য আমি এক্সেপশন ম্যাথ করাবো। কি করাবো বল? এক্সেপশন ম্যাথ করাবো। প্রথমে একটু খেয়াল কর, প্রথম ম্যাথটা সবাই, প্রথম ম্যাথটা একটু খেয়াল কর। প্রথম ম্যাথটা আমি আগে বেসিকটা বুঝাই, তারপর তোকে আমি আসবো, বেসিকটা বুঝে তারপর তোর বেয়াতে আসবো। মনে কর বেসিকটা, যে ম্যাথগুলো এক্সেপশন দেখ। মনে কর এটা একটা গরু, রাইট? আমি গরু আঁকতে যাই না, তোরা একটু আমার সাথে ইয়া করিস। হয়েছে না গরু? হয় নাই? হয়েছে। দেখ এই গরুটাকে যদি এখান থেকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখিস। এখন এই গরুটা দেখ কি করবে, ঘাস খাবে। কি খাবে? এই গরু কি খাবে বল? গরু ঘাস খায়। তো গরু যদি ঘাস খায়, মানুষ গরু খায়, সুতরাং মানুষ ঘাস খায়। গরু ঘাস খায়, মানুষ গরু খায়, সুতরাং মানুষ ঘাস খায়। যুক্তিবিদ্যার যুক্তি। এখন দেখ এখানে একটা দড়ি বেঁধে দিয়ে, আমি দড়ি একটা বেঁধে দিলাম, বেঁধে দিলে দেখ এই গরুটা এইরকম একটা বিচরণ ক্ষেত্র অতিক্রম করবে বা যাবে। তো এখন তোকে আমি বলি যে এই গরুটাকে যে খুঁটি দিয়ে যে বাঁধছস, এখানে বাঁধছস খুঁটি দিয়ে, এই খুঁটির ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে তুই পুরো পরিধিটা জানতে পারবি না? পারবি কিনা? এবং গরুটি কত মিটার তোর ঘুরছে সেটাও জানতে পারবি না? কি 2 পাই আর, জানোস তো? তাহলে এটা নিয়ে কোনো ঝামেলা নেই।
মাথায় ঢুকছে তো? আচ্ছা, এবার তোরা এটা যদি জানোস তাহলে এটাও নিশ্চয়ই জানোস যে কোনো একটা গাড়ি প্রাইভেট কার, এই যে কোনো একটা প্রাইভেট কার, এমনি প্রাইভেট কার, আচ্ছা অন্য কালে দিদি জানি, তোরা দেখবি যে চিন্তা করবি, দেখ এটা একটা প্রাইভেট কার মনে করলাম, এই যে একটা প্রাইভেট কার, ওকে ফাইন। এই প্রাইভেট কারের যদি এই প্রাইভেট কারটা পরিধি, যেটা পরিধি চাকার পরিধি 2 মিটার হয়, কয় মিটার বল? এই প্রাইভেট কারটা 1 সেকেন্ডে যদি সে 500 মিটার দূরত্ব অতিক্রম করে, 500 মিটার বা 100 মিটার, 1 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে, দেখ 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে এটার ব্যাগ কত বল? 100 মিটার পার সেকেন্ড বলা যায় কিনা বল? যায় কিনা বল? 100 মিটার কি বল পার সেকেন্ড বলা যায়। এটা যে কথা 1 সেকেন্ডে এত মিটার গেছে, এটাও একই কথা না? তো এখন আমি তোকে বললাম যে এটার পরিধি যদি 2 মিটার হয়, তাহলে চাকাটি 1 সেকেন্ডে কতবার ঘুরে, তাহলে হিসাবটা কেমন হবে? তাহলে চাকাটা পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, কথাটা এরকম না? তাহলে আমার এই মাথাটা, এটা গোল না? এই মাথাটা গোল কিনা বল? মাথাটা তো গোল, মোটামুটি গোল না হলে সেপারেট না যায়। দেখ আমি যদি একবার ঘুরি, তাহলে আমি একবার ঘুরলে গোয়া হয় নাই? এই যে আমি যদি একবার ঘুরি, যে এখানে যদি আমি একবার ঘুরি, দেখ এই যে একবার যদি আমি ঘুরি, দেখ একবার যদি ঘুরি, তাহলে দেখ এই পরিধির সমান দূরত্ব অতিক্রম করছি, রাইট? বুঝতে? তাহলে একটা চাকা যদি একবার ঘুরে, সে পরিধির কি করে বল? এখন আমার পরিধি মনে কর আমার মাথা 2 মিটার, তো আমি তোকে যদি বলি যে আমার ব্যাগ যদি 100 মিটার পার সেকেন্ড হয়, তো আমি তোকে প্রশ্ন করলাম যে 1 সেকেন্ডে কতবার ঘুরবো আমি? 50 বার। কেমনে করছিস বল? 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে 100 সেন্টিমিটার, রাইট? আর ডিভাইড বাই কি বল? 100 মিটার, সরি মিটার, আর ডিভাইড বাই কি বল? পরিধির সমান দূরত্ব, তার মানে 2 মিটার। তো হাঁটাকাটি গেলে কতবার? 50 বার। তো তাহলে আমি 50 বার সরকার মতো ঘুরবো, কথাটা এরকম না? ঠিক চাকাটাও এরকম ঘুরবে না প্রতি সেকেন্ডে? ঘুরেই তো দূরত্ব অতিক্রম করে নাকি না? ঘুরে ঘুরে। তাহলে গাড়ি টাড়িতে উঠলে কখন এগুলো চিন্তা করিস, বুঝছস তো? নিউটন যেমন আপেল গাছের নিচে বসে আপেলের কথা চিন্তা করছে, মাথায় পড়ছে, তোরও দেখবি কোনো একটা জিনিস আবিষ্কার করে ফেলতেছিস। চিন্তা করতে হবে, কি করতে হবে বল? কি করতে হবে? চিন্তা করতে। ঘটনাটা কেন করে? নিশ্চয়ই কোনো না কোনো কাহিনী, নিশ্চয়ই কোনো না কোনো কি আছে বল, কাহিনী আছে। এখন আমাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা জানি না। আমি, তোরা সায়েন্স বি কতগুলো আছে, ইউটিউবে চ্যানেল আছে, দেখিস ওখানে অনেক ধরনের মানে এক্সপেরিমেন্ট হয়, যে এক্সপেরিমেন্টগুলো আমরা অনেকে জানিই না। মানে বাস্তবতা, যে বিজ্ঞান যেটা করে, বজ্রপাতে মানুষ মারা যায় না? বজ্রপাতটা কেন হয় জানিস? চিন্তা করছিস কখনো? বল কেমনে হয়? বল, আর কি বল? এটা একটা পার্ট, কি বল না, মেঘের যে প্রান্তবিন্দু আছে না, এই মেঘের প্রান্তবিন্দুগুলো যখন আয়োনাইজড হয়ে যায়, কি হয় বল? তখন কেন্দ্রে ধনাত্মক চার্জ, বাইরে ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জগুলো থাকে, বুঝছিস কিনা? প্রান্তে, ওই এক প্রান্তের সাথে এই কারণে দেখবি বজ্রপাতগুলো এরকম সরকা বরকা হয়। কেন বল? ওই প্রান্তগুলোতে চার্জ থাকে, ওই প্রান্তগুলো যখন একটার সাথে একটা সংঘর্ষে লিপ্ত হয়, তখন কিন্তু কী ঘটে বল? বজ্রপাত। একটা ঘটনা। কিন্তু আরেকটা ঘটনা আছে, উপরে চার্জের যদি অনেক বেশি পরিমাণ চার্জ হয়ে যায় ইলেকট্রনগুলো, আর নিচে চার্জের পরিমাণ মানে পৃথিবী, তখন সে চার্জ মুক্ত হতে যায়। কি হতে চায় বল? চার্জ মুক্ত হওয়ার জন্য মাঝখানে যে স্তরটা আছে সেটা বিয়োগ পার্থক্য তৈরি করে। কি তৈরি করে বল? তখন উপরে চার্জগুলো সরাসরি মাটিতে এসে, তো মাটিতে আসার সময় যে কোনো একটা দেখবি যে বজ্রপাত হলে সবচেয়ে চূড়ায় যেটা থাকে, বিশেষ করে বড় বড় বিল্ডিংগুলোতে দেখবি যে উপরের দিকে একটা এই রডের টাইপসের কিছু একটা থাকে, ওইটার মধ্যে তোর বজ্রপাতটা হয়। খেয়াল করছিস কিনা? মক্কাতে যদি যাস, মক্কাতে বা আল্লাহর ঘরের ওখানে দেখবি ক্লক টাওয়ার যেটা আছে, টাওয়ারের উপরে কিন্তু মেটাল উপরে, এটা বুঝছিস কিনা? ওখানেও কিন্তু কি আছে বল? মেটাল জাতীয় কিছু আছে। তার মানে বজ্রপাত হলে প্রথমে কোথায়তে যাবে বল? ওইখানে লেগে তখন চার্জটা মাটিতে ভূমিষ্ঠতে এটা নিউট্রালাইজড হবে। মূলত ওই কারণে মানুষ মারা যায়, এমনি মানুষ মারা যায় না। সংঘর্ষ হলে মানুষ মারা যায় না। মানুষ মারা যায় কখন বল? যখন ভূমিতে আসে, যখন তুই দাঁড়িয়ে আসিস, তোর কাছে যদি বজ্রপাত পড়ে, তার সমস্ত বিদ্যুৎগুলো তোর এখান দিয়ে গিয়ে মাটিতে নামবে। এই কারণে কি বলে বল? এই কারণে বজ্রপাত হলে শুয়ে থাকতে বলে, কারণ শুয়ে গেলে তোর মানে পরিয়াগুলো বেশি সহজে চার্জ মুক্ত হবে। আর যদি এটা তো ভোল্টেজ অনেক বেশি, অনেক হাই, এবং তাপমাত্রা অনেক হাই, মানুষের বেঁচে থাকা সম্ভব না। মাঝে মাঝে আল্লাহ যদি রহমত থাকে, অজ্ঞান হয় কেউ কেউ, অজ্ঞান হয়ে যায়। তো তাহলে এই বজ্রপাতের ব্যাপারগুলো কি কখনো খেয়াল করেছিস? করস নাই।
চলার পথে এগুলো খেয়াল করবি, তাহলে দেখবি যে তোর জ্ঞানটা বাড়বে, অটোমেটিক সরকার মতো বাড়বে। এখন আয়, এই কোয়েশ্চেনটা আমি লিখলাম। এখন আমি যদি একটা প্রশ্ন করি যেটাতে সমস্যা, সবাই প্রশ্নটা একটু খাতায় লিখ, সবাই খাতায় লিখ, প্রশ্ন লিখ, সবাই খাতায় লিখ, প্রশ্ন লিখ, সবাই প্রশ্ন লিখো, একদম প্রশ্ন লিখবে। দাঁড়া, ওয়েট একটা মিনিট। হ্যাঁ, লিখবে একটি ইলেকট্রনের ব্যাগ, লিখবে একটি ইলেকট্রনের ব্যাগ। লেখো সবাই, একটি ইলেকট্রনের ব্যাগ, দেখো একটি ইলেকট্রনের ব্যাগ 3.25 × 10⁷ সেন্টিমিটার পার সেকেন্ড হলে ইলেকট্রনটি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের হলে এটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে? এটি প্রতি সেকেন্ডে, কথাটা দেওয়া আছে, খেয়াল করিস, প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, এটা হচ্ছে প্রশ্ন। প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, এটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে? এত টি এর কি, একটি ইলেকট্রন টি এর কি, ইলেকট্রন টি, টরসিকার টি, ইলেকট্রন টি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের হলে এটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, কতবার আবর্তন করে, প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে। আচ্ছা এবার আসো, এটা দ্বারা কি বুঝে স্যারকে বলো তো, যে প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, কথাটা এরকম না? বলো প্রতি সেকেন্ডে কি, বলো এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, কথাটা এরকম কিনা বলো। তো তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমার প্রশ্নও কি বলছে বলো, প্রতি সেকেন্ডে কতবার যায়। তাহলে এটা দ্বারা বুঝে, দেখো দেয়া আছে, প্রথমে লিখবা দেয়া আছে ইলেকট্রনের ব্যাগ, এই যে দেওয়া না, দেয়া আছে লিখবে ইলেকট্রনের ব্যাগ, ইলেকট্রন এর ব্যাগ ইজ ইকুয়াল টু 3.25 × 10⁷ সেন্টিমিটার পার সেকেন্ড। অর্থাৎ ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ লিখবা অর্থাৎ ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে 3.25 × 10⁷ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে, এত দূরত্ব অতিক্রম করে, প্রতি সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, প্রতি সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে। আচ্ছা এবার তাহলে আসো, এবার দেখো তোমরা নিজেরা পারবা, সেটা হচ্ছে এই প্রতি সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে, তার মানে কি আমার মানটা জানা আছে, প্রতি সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে। এবার হাইড্রোজেনের পরিধিটা, মানে কক্ষপথের পরিধিটা তোমাকে জানতে হবে। কার পরিধি জানতে হবে? হাইড্রোজেনের কক্ষপথের পরিধিটা তোমাকে জানতে হবে। তাহলে তুমি দেখো হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ জানা আছে, লিখবা জানা আছে, নাকি আমরা জানি, লিখবা জানা আছে। পরীক্ষা সবাই মিলে দিচ্ছিস না, আমরা জানি মানে কি, মনে হচ্ছে খাতাতে সবগুলো লেখা তুই একা লিখছিস, আরও কয়েকজন সহ লিখছিস, এরকম জানে, আমরা জানি লিখলে। তাহলে কি লিখবি বল, জানা আছে, কথার ব্যবহারগুলো শিখো। জানা আছে হাইড্রোজেন এর, এই যে হাইড্রোজেন এর প্রথম কক্ষপথে, যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ কত স্যারকে বলো, কত বলো হ্যাঁ ব্যাসার্ধ কত বলো, 0.53 অ্যাংস্ট্রম, জানা আছে তো। তো এত অ্যাংস্ট্রম যেগুলো কত বলো, 0.53 ইন্টু কত বলো, 10⁸ সেন্টিমিটার। সুতরাং পরিধি সমান, দেখো সুতরাং পরিধি ইজ ইকুয়াল, দেখো সুতরাং পরিধি ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু 2πr, দেখো 2πr, সবাই লিখো পরিধি ইজ ইকুয়াল টু 2πr, পরিধি ইজ ইকুয়াল টু 2πr, লিখো পরিধি ইজ ইকুয়াল টু 2πr। তো এবার 2πr এর মান বের করো, কত বলো তো, 2 × 3.1416 ইন্টু আর মান 0.53 × 10⁸, সবগুলো মিলে সেন্টিমিটার হবে, সেন্টিমিটার কত হয় স্যারকে বলো তো। আচ্ছা তোমরা অনেকেই ক্যালকুলেটর ব্যবহার করতে জানো না, আমি একটু করে দিচ্ছি, দেখো 2 × 3.1416 ইন্টু 0.53 ইন্টু না দিয়ে এই যে এক্সপোনেনশিয়াল ইনভার্স 8, দেখ মানটা বের কর কত হয়, 3.33 × 10⁸, দেখ 3.33 × 10⁸ সেন্টিমিটার পরিধি পেয়ে গেছি। এবার দেখ তাহলে সুতরাং কতবার ঘুরছে যদি ব্যাপারটা আসে, কি বল
সুতরাং কতবার ঘুরছে এই ব্যাপারটা যদি আসে তাহলে হিসাবটা কেমন হবে বলতো? কতবার ঘুরছে এই ব্যাপারটা যদি আসে তাহলে হিসাবটা কেমন হবে? সুতরাং চাকাটি ঘুরে প্রতি সেকেন্ডে ঘুরে, সুতরাং চাকাটি প্রতি সেকেন্ডে ঘুরে, সুতরাং চাকা কেন বলতেছি, ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে ঘুরে, এই যে ঘুরে প্রতি সেকেন্ডে ঘুরে কতবার বলতো? সুতরাং ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে ঘুরে কত 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 বল, কত বল? না, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই হচ্ছে পরিধি। আগে দিয়ে করছি না, দূরত্ব ডিভাইড বাই পরিধি মানে কতবার। আগে দিয়ে আমরা 100 ডিভাইড বাই 2 দিয়েছি না, 50 বেরিয়েছে না, 2 পরিধি ছিল আর 100টা অতিক্রান্ত দূরত্ব ছিল। তাহলে প্রতি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, যেহেতু প্রতি সেকেন্ডে বলছে তাহলে আমাকে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। কথাটা বুঝছস তো? তাহলে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তো দেওয়া আছে না। এই যে এটা মানে কি, হাইড্রোজেনের কক্ষপথে সরি এই যে প্রথমে যে ব্যাগটা, এই ব্যাগটা মানে কি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এত। কথাটা এরকম না? ব্যাগ থেকে তো বোঝা যায় অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই তোর পরিধি কতবার ঘুরে। মনে কর, দেখ আমি তোকে বলি, এই আমার এটা এখান থেকে দেখ একবার ঘুরলে, এটা দিয়ে একবার ঘুরে দেখ, এই একবার ঘুরলে পরিধি সমান দূরত্ব অতিক্রম হবে কিনা বল? দেখ এটা দিয়ে একবার ঘুরে দেখ, এটা একবার যদি ঘুরাই, দেখ পরিধি সমান দূরত্ব অতিক্রম করছে। এখন আমার দূরত্বটা এটা, তাহলে বল এই যে কতবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার, 13 বার, 14 বার, 15 বার, তাহলে প্রতিবারে কি একবার একবার করে ঘুরছে না? তো শর্টকাট নিয়ম কি বল, অতিক্রান্ত দূরত্বকে যদি আমি পরিধি দিয়ে ভাগ দিই, কতবার ঘুরছে বের হয়ে গেল না? ইলেকট্রনও ঘুরে না, যেই লাও। বুঝছিস কিনা বল না? যারা নতুন আসছস তারা কি বুঝছিস? দেখ আমি তোদেরকে বলি, যেহেতু আমাদের কিছু ক্লাস হয়ে গেছে আর তোরা যদি একদমই নতুন করে মানে ভর্তি হয়ে যাস, তাহলে সেক্ষেত্রে বিকাল 4টার বেশি ভর্তি হবি। 4টার বেশি আমাদের একটা ক্লাস গেছে মাত্র। কয়টা ক্লাস বল? একটা ক্লাস, তাও কি অত বেশি পড়ায় নেই, শুধুমাত্র বেসিকটা আলোচনা করছিলাম। তোদের যদি মানে কিছু ক্লাস এখানে চলে গেছে, এগুলো কিন্তু অনলাইনে কিন্তু আবার আমরা পাবি, কারণ এই ক্লাসগুলো আমরা অনলাইনে দিচ্ছি। বুঝতে পারছি কিনা? মানে এগুলো রেকর্ড করে রাখতেছি কেন, যাতে করে তোরা কেউ দেরিতে ভর্তি হলে যাতে টপিকগুলো মিস না হয়। কথাটা বুঝিস? আগের ক্লাসগুলো সব পাবি, মানে আমাদের যে যারা ভর্তিকৃত হবে, তাহলে তোর টপিক নিয়ে টেনশন না। আর এই টপিকগুলো এইচএসসি পরীক্ষায় আসবে না, এগুলো অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি। কার জন্য পড়াচ্ছি বল? অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি, কারণ আমাদের টার্গেট হচ্ছে তোকে অ্যাডমিশনে প্রো বানানো। অ্যাডমিশনে প্রো যদি মানে হইতে চাস, তোকে এক্সেপশন ম্যাথগুলো করতে হবে। কী করতে হবে বল? আর আমি তোদেরকে তোদের হোয়াটসঅ্যাপে, আমাদের হোয়াটসঅ্যাপে দেখ, আমি তোদেরকে এটা দিয়ে দেবো। দেখ হোয়াটসঅ্যাপে বিগত বছর, দেখো বিগত যত বইয়ের প্রশ্ন আছে, যত টাইপসের বইয়ের প্রশ্ন আছে, যত টাইপস প্রশ্ন, যত রকমের প্রশ্ন আছে, ম্যাথের যত টাইপসের যত রকমের প্রশ্ন আছে, সবগুলো প্রশ্ন তোকে আনসার সহ দিয়ে দেব। তোর কাজ কি? টপিক ভিত্তিক শুধু জিনিসগুলো পড়া, না বুঝলে আমাকে বলা। আবার বল, টপিক ভিত্তিক কী করা বল? টপিক ভিত্তিক প্রশ্নগুলো পড়া এবং না বুঝলে আমাকে বলা। কথাটা বুঝিস? টপিক ভিত্তিক প্রশ্ন, যত বইয়ের যত রাইটারের যত রকমের প্রশ্ন আছে সবগুলো এখানে দেওয়া আছে। স্যার এটা আজকে দেবো, আজকে তো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এটা। এবং তোর এখানে দেখ, এদিকে দেখা, যত রাইটারের বইয়ের প্র্যাকটিস আছে, প্র্যাকটিসগুলো আনসারগুলো সব এখানে দেওয়া। এই দেখ হাজারি স্যারের বই, যত রাইটারের যত বইয়ের যত প্রশ্ন আছে প্রশ্নগুলো সব পাবি। এটা তোকে অতিরিক্ত প্র্যাকটিসের দরকার নাই, যাদের শুধু এ প্লাস দরকার। আর যারা মনে করছে না আমি প্রচুর পড়াশোনা করব, প্রচুর পড়তে চাই, তাদের জন্য পড়বি। কিন্তু আমি বলবো পড়াশোনা করবি, তবে পড়াশোনাটা যাতে পণ্ডশ্রম না হয়, গুছানো টেকনিক ওয়ারি। এগুলোতে এত কিছু করে তোর একদম টাইম অপচয় করার দরকার নেই। তুই খালি দেখবি যে নিয়মগুলো, নিয়মের প্রত্যেকটা নিয়ম থেকে একটা একটা প্রশ্ন করবি, অঙ্ক করবি, তাহলে তোর পুরো টপিকটা শেষ। অল্প পড়া, বেশি পরিশ্রম, মানে বেশি লাভ। পড়াটা অল্প হবে কিন্তু লাভটা যাতে কী হয় বল, বেশি হয়। এই কারণে টপিক ভিত্তিক পড়াশোনা করা দরকার। এটা তোমাদেরকে এটা তোমরা পেয়ে যাবা আজকে হোয়াটসঅ্যাপে। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা হোয়াটসঅ্যাপে যারা যুক্ত আছো না, আজ এখনই যুক্ত হবা, আজকে যুক্ত হয়ে নেবা হোয়াটসঅ্যাপে, এখনই যুক্ত হবা। অফিসে গিয়ে জি বুঝিনি, ওই যে অফিসে গিয়ে তুমি স্ক্যান করে অথবা নাম্বারে, আমাদের অফিসের নাম্বার 78393 নাম্বার আছে না, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যুক্ত হয়ে নিবা। ওখান থেকে আমরা তোমাকে এগুলো সব যত পিডিএফ আছে সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। বুঝতে পারছি? আইডি কার্ডের পেছনে যে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে তোমাকে দিয়ে দেবো, আমি আজকে দিয়ে দেবো। বলো, ওগুলো আমি আবার রিপিট করবো দরকার হলে, মানে আবার দেবো আর কি, সমস্যা নেই।
আমাদের ইনফরমেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিবা, দ্যাটস ইট। কারণ এখানে কানেক্টেড থাকলে তোমার সব কিছু পিডিএফ কার পাবা, পাইলে তখন একসাথে তুমি কি করতে পারো, ডাউনলোড করে প্রিন্ট করলে প্রিন্ট করতে পারবা, অথবা তুমি চেক করে মোবাইলে দেখতে পারবা, দ্যাটস ইট। আমি তো দিয়ে দেবো। এবার আসো তাহলে তোমাদের আর টেনশন হবে না। এখন আসো, এবার দেখো প্রতি সেকেন্ডে কতবার ঘুরে যদি হয়, তাহলে দেখো অতিক্রান্ত দূরত্ব কত পাইছে, মাত্র কত পাইছে বলো, কত পাইছিলে বলো, আগে দিয়ে কত পাইছিলা, ব্যাক কত ছিল 3.25 ইন্টু 10⁻⁷। দেখো 3 এই যে আমি বলি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দেখো অতিক্রান্ত দূরত্ব, এই যে দূরত্ব ডিভাইড বাই কি বলো তো স্যারকে, পরিধি, কি বলো, পরিধি। তো তাহলে এখন আমাকে বলো পরিধি কত পাইছো বলো, পরিধি কত পাইছো বলো, 3.33 ইন্টু কত বলো 10⁻⁸, আর 3.25 ইন্টু কত বলো 10⁻⁷ কত বলো 7। এত বার হবে। তো সমান আনসার কত হবে বলতো, কত 9 আসবে, 9 পয়েন্ট কত 9.76 ইন্টু কত বল 10 কত 10⁻14 বার, এত বার। স্যার বুঝে নে, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে ব্যাগ, বুঝছ না কথা। প্রতি সেকেন্ড যখন চলে আসবে তখন আর ব্যাগ আসবে না, তখন আসবে অতিক্রান্ত দূরত্ব, কথাটা বুঝে নিস। কারণ প্রশ্নের মধ্যে দেখ প্রতি সেকেন্ডে কতবার ঘুরে লেখা আছে, এই দিকে দেখ প্রশ্নের মধ্যে দেখ কি লেখা আছে বল, প্রতি সেকেন্ডে কতবার ঘুরে লেখা আছে, দেখ তাই কি লেখা আছে বল, প্রতি সেকেন্ডে কতবার, এই কথাটা লেখা আছে। আবার বল প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে, এই আবার বল প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে সেটা দেওয়া আছে। কথাটা বুঝে নিস, আন্দাজে কথা বললে তখন উল্টাপাল্টা হয়ে যাবে। আচ্ছা এবার যদি তোকে একটা প্রশ্ন দিই তোরা ইজিলি করতে পারবি, একটু দেখ চিন্তা করস, পারস কিনা একটু জানাবি, না পারলে ঝাঁটার বাড়ি। দেখ এই কোশ্চেনটা সবাই লিখ, এই কোশ্চেনটা সবাই লিখবি যে দেখ এই কোশ্চেনটা দেখ, পারলে আলহামদুলিল্লাহ, না পারলে ফিটটুম। লিথিয়াম 2+ এর তৃতীয় কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের প্রতি সেকেন্ড, মানে ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে। আচ্ছা কতবার আবর্তন করবে, আচ্ছা ঠিক একই কথা, কতবার আবর্তন করবে, ঠিক আছে একই কথা। আচ্ছা এই অঙ্কটা করার ক্ষেত্রে কি কি জিনিস ফলো করতে হবে স্যারকে একটু বলতো, কোন কোন জিনিসটা লাগবে। না প্রথমে লাগবে তৃতীয় কক্ষপথে লিথিয়ামের ইলেকট্রনের ব্যাগটা লাগবে, ব্যাগ লাগবে না, নাহলে তুই কেমনে বের করবি। ব্যাগ মানে কি প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে প্রথম লাগবে কি বল, ব্যাগ। তো ব্যাগের সূত্র কি স্যারকে বলতো, ব্যাগের সূত্র কি বল, ব্যাগের সূত্র কি বল বি ইজ ইকুয়াল টু কি বল 2πe²z ডিভাইড বাই কত বল NH। এখান থেকে কি বের করবি বল, ব্যাগ বের করবি, একটা পার্ট 1। দ্বিতীয় পার্টটা কি বল, আর এর মান, কার মান লাগবে বল, আর এর মান। এই আর এর মানটা কি বল, আর এন ইজিগুলো সূত্র মনে আছে, এই আর এন ইজিগুলো কি বল যে R1 ইন্টু n² ডিভাইড বাই জেড, জেড এর মান পারমাণবিক সংখ্যা। তাহলে এই R1 এর মান কত বল 0. কত বল 53 ইন্টু 10⁸ সেন্টিমিটার, মনে আছে কিনা বল। তো এবার আর মান বের, এবার তৃতীয় নম্বরে কি বল 2πr লাগবে, কি লাগবে বল 2πr লাগবে। এবার চতুর্থ নম্বরে কি লাগবে বল, এই যে এই বির মান মানে কি, এই যে দূরত্ব ডিভাইড বাই কি বল, দূরত্ব ডিভাইড বাই কি বল পরিধি। তাহলে কয় ধাপে অঙ্কটা করতে হবে বল, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ। দেখ এটা পারবি কিনা এখন বল, পারবি কিনা বল না। পরীক্ষাতে সিল্লা কলা দিত, এই পরীক্ষাতে সিল্লা কলা দিত ন, জীবনেও সিল্লা কলা দেবে না, কি করবে বল, একটু তোকে কলা ছিলে খেতে হবে। পরীক্ষাতে তোকে জীবনেও সিল্লা কলা দেবে না, তাহলে একটু ঘুরাই দেবে। এই ঘুরাইলে দেখ প্রশ্নটা তোকে বুঝে তারপর অঙ্কটা করতে হবে। এবং এইটা অ্যাডমিশন টেস্টের, এই কোথাকার বল অ্যাডমিশন টেস্টে তোকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। স্যার কেউ তোকে বুঝাতে পারছি, এই মাথায় ঢুকছে বল নাকি আদা ঢুকছে, ফাইন ওকে ডান। আমরা একটা সুনির্দিষ্ট টপিক হওয়ার পরে আগামী 6 তারিখ, আজকে কী বার, রবিবার না শনিবার, সোমবার, তাহলে 6 তারিখ কী বার হয় দেখতো, আগামী 6 তারিখ কী বার হয়, 6 তারিখ কী বার হয় বল, 6 তারিখ বৃহস্পতিবার। তাহলে তোদের আগামী 8 তারিখ এবং 11 তারিখ, 8 তারিখ 8-এর পরে কত 9 10, 8 এবং 10 তারিখ তোদের দুইটা পরীক্ষা হবে, একটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড আর একটা কি স্ট্যান্ডার্ড বল, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে। কত বল আবার বল,
8 তারিখ আর 10 তারিখ, 10 তারিখের পরে বন্ধ দিয়ে দেবো, কারণ কোরবান হচ্ছে 16 তারিখ না 17 তারিখে। হ্যাঁ বুঝিনি, ইউদ্ধ শেষ না, টপিক শেষে, টপিক শেষ মানে যতটুকু টপিক শেষ হবে তার উপর তোকে একটা ফ্লেভার দিতে চাই। মেডিকেলের কীভাবে পরীক্ষা হয় তার একটা ফ্লেভার থাকবে, ইঞ্জিনিয়ারিংয়ে কীভাবে পরীক্ষা হয় তার একটা ফ্লেভার তোকে দিতে চাই। তাহলে হবে কি, ওই পরীক্ষাগুলো দিলে তুই এখন থেকে তোর একটা আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষাগুলো কেমন হয়। যদি বা তোর কাছে প্রশ্ন ব্যাংক থাকবে, জানোস তো বুয়েট টুয়েটের প্রশ্ন ব্যাংক তোকে দেবো, কিন্তু তারপরও তোর একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে পরীক্ষার প্যাটার্নটা কেমন হয়। ওকে ফাইন, সবাই আয়। এই অঙ্কটা তাহলে আমরা পারবো ইনশাল্লাহ, পারবো কিনা বল? পারবো। তাহলে মনে রাখবি 8 তারিখ আর কয় তারিখ বল? 10 তারিখ, দুইটা পরীক্ষা হবে। কি কি স্ট্যান্ডার্ড বল? একটা মেডিকেল স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। এমসিকিউ সবগুলো কি এমসিকিউ বল? এমসিকিউ আর সিকিউ, ইঞ্জিনিয়ারিংয়ে দুইটাই থাকবে, এমসিকিউ থাকবে সিকিউ থাকবে। ক্যালকুলেটর ব্যবহার করতে দেবো, ইঞ্জিনিয়ারিংয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে দে, মেডিকেলে দে না। কেন শর্টকাট ক্যালকুলেটর ছাড়া এগুলো পারবি না? ওমা, আচ্ছা না পারলে কি তোর কি মহাভারত অশুদ্ধ হবে? আচ্ছা না পারলে কি তোর কি কোনো গ্রেড আসতেছে, সার্টিফিকেট আসতেছে? পরীক্ষা দিয়ে চেষ্টা করবি, পারলে পারলে, না পারলে তখন তুই বুঝবি যে তুই কতটুকু পিছিয়ে আছিস। তুই বুঝবি না কতটুকু পিছিয়ে, তখন আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে, আচ্ছা সবাই এদিকে কথা নাই, এই দাঁড়া এদিকে। এখন আমাকে বল যে এরপরে যে প্রশ্নটা দেখ, এরপরের প্রশ্নটার দিকে তাকা, এরপরের প্রশ্নটা করবো, পরের প্রশ্নটা। সবাই প্রশ্নটা একটু লিখবি তারপরে করবি, সবাই প্রশ্নটা একটু লিখবি, দেখ প্রশ্নটা লিখবি তারপরে করবি। দাঁড়া ওইটা একটু ভালো করে খেয়াল কর, সবাই একটু প্রশ্নটা লিখ, সবাই লিখ। লেখ পরমাণুর, দেখ হাইড্রোজেন পরমাণু, একটু আমি বড় করে লিখছি তোদের বোঝার সুবিধার্থে। দেখ এদিকে তাকা, হাইড্রোজেন পরমাণুর, দেখ হাইড্রোজেন পরমাণুর, দেখ একটু ভালো করে বুঝাই দিই। দেখ হাইড্রোজেন পরমাণু দুটি ভিন্ন শক্তি স্তরের শক্তির পার্থক্য 245.9 কিলোজুল পার মোল, 245.9 কিলোজুল পার মোল, 245.9 কিলোজুল পার মোল, 245.9 কিলোজুল পার মোল, 245.9 কিলোজুল পার মোল। ইলেকট্রনটি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ধাপান্তরিত হলে এর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কত? অঙ্কটা পারবি না, শুধু শুধু করিস না, এই না বুঝে করিস না, পারবি না, ঝামেলা আছে এখানে, ঝামেলাটা বলতেছি আমি। দেখ এমনি ন্যাচারালি আমরা জানি যে যে ডেলি এর মানটা যেটা, সেটা হচ্ছে একটা ইলেকট্রনের জন্য, কয়টা পার জন্য বল? কিন্তু দেখ এখানে কোশ্চেনের দিকে দেখ, কিলোজুল পার মোল, তার মানে প্রতি মোল ইলেকট্রনের জন্য শক্তি হচ্ছে এটা। কথাটা বুঝিস? এ কার জন্য বল? তার মানে তুই অঙ্ক যদি করতে চাস দুইভাবে করতে পারবি। একটা হচ্ছে এই মানটাকে প্রতিটা ইলেকট্রনের জন্য মানে বের করবি, মানে প্রতিটা ইলেকট্রনের জন্য শক্তি কত, এটা কার জন্য বল? প্রতি মোলের জন্য। কার জন্য আবার বল? কিন্তু তোকে বের করতে হবে কার জন্য বল? প্রতিটি ইলেকট্রনের জন্য বের করতে হবে। এই বল কার জন্য বের করতে হবে বল? প্রতিটি ইলেকট্রনের জন্য বের করতে হবে। তাহলে প্রতিটি ইলেকট্রনের জন্য হিসাবটা কেমন হবে বল? তখন এই মানটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে না? মানে আমরা জানি 1 মোল সমান কত? 6.02 × 10⁻23D। তাহলে আমি বলতে পারি না এতটির জন্য এত, একটির জন্য কত, তো একটির জন্য কত হলে এটা দ্বারা ভাগ হয়ে যাচ্ছে না? তখন ওই মানটা একটা ফ্লেক্সিবল মানে চলে আসতেছে। তখন আমার সূত্র কি? ডেলি যেগুলো এস নিউ, তখন নিউর মানটা বের করলে কম্পাঙ্কটা বের হবে। কম্পাঙ্কের পাশাপাশি কি বের করতে বলছে? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। কি বের করতে বলছো? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দুইটা মানে আমি বের করব, দুইটা মানে কি করবো বল? বের করবো। তো তাহলে অঙ্কটা যদি করি, দেখ একটু ভালো করে খেয়াল কর, এই যে অঙ্কটা যদি করি, দেখ একটু ভালো করে খেয়াল কর, দেখ এদিকে তাকা, এই অঙ্কটার দিকে তাকা। প্রথমে আমার দেওয়া আছে ডেলি সমান কত? এত কিলোজুল পার মোল। তোরা কি প্রশ্ন লিখছিস? আচ্ছা ভাই এবার দেখ এটাকে কিলোজুলকে যদি জুলে নিতে হয় তাহলে কত দ্বারা গুণ করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে কিনা বল না? কিলোজুলকে জুলে নিতে হবে না? জুলে নিলে তখন জুল পার মোল হয়েছে। তো পার মোল মানে কি? নিচে 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রনের জন্য হচ্ছে এত। তো সুতরাং একটি ইলেকট্রনের জন্য এতটি ইলেকট্রন, তো ভাগ করলে আমি এত জুল পার ইলেকট্রন কথাটা লিখতে পারবো না? জি স্যার। প্রশ্নটা বলছে কি? দেখে দিয়ে দেখা প্রশ্নটা কি, দেখ তার সমস্যা নেই। তোকে শক্তির পার্থক্য দেওয়া আছে, ডেলির মান দেওয়া আছে, তোকে বের করতে বলছে ফ্রিকোয়েন্সি অথবা আমার নিউ এর মানটা, যে নিউ এর মানটা বের করতে বলছে। দেখ নিউ এর মানটা বের করতে বলছে আর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মানটা বের করতে বলছে। এখন সূত্র কি তুই জানোস? ডেলি যেগুলো কি বল? এইচ নিউ। আবার নিউ সমান তুই কি জানোস বল? নিউ সমান সি বাই কি বল? ল্যামডা। সি এর মান তুই জানোস, ল্যামডার মান তোকে বের করতে বলছে। তো তার আগে তো তোকে নিউ এর মানটা জানতে হবে, বুঝছ নাই? হ্যাঁ, তো এইচের মান তো আমি এইচের মান জানবো, তো জানার ডেলির মানটা কি এককে দেওয়া আছে, দ্যাটস দ্য ফ্যাক্টর।
বুঝছ না মনে হয়, যেটা তো ও করতে চাইছিল আমি ওকে বললাম যে পারবি না। এই প্যাচ হচ্ছে এই জায়গাতে, যদি এমএলএ যদি কোনো কিছু নেওয়া থাকে, এটা নেওয়া থাকতো তাহলে কি মনে করতে একটা ইলেকট্রনের জন্য। কিন্তু এখানে প্রশ্নে কি দেওয়া আছে বল, বল তোরা বল, প্রশ্নে কি দেওয়া আছে বল না, পার মোল। এইটাই হচ্ছে টুইস্ট। তোর সাথে আমার কথা কি কমিটমেন্ট কি ছিল, এক্সেপশন ম্যাথগুলো করাবো বলছিলাম, মনে আছে কিনা? মানে গত ক্লাসে আমি বলেছি এক্সেপশন যে ম্যাথগুলো সচরাচর স্টুডেন্টরা পারে সেগুলো করাবো, এই কারণে তোকে এইটা করাচ্ছি, বুঝতে পারছি? তাহলে এখানে প্যাচ কোথায় স্যারকে বল, পার মোলে। তাকে তোকে পার মোল থেকে পার ইলেকট্রনে নিয়ে আনতে হবে, কথাটা বুঝছো তো? একটা ইলেকট্রনের জন্য আনতে হবে। তো একটা ইলেকট্রনের জন্য কেমনে আনবি বল, এখন বুঝছিস? এখন দেখ এদিকে তাকা, এত কিলোজুল পার মোল মানে প্রতি মোলের জন্য। তাহলে মোলকে এক মোল সমান কয়টি বল? প্রথম কাজ কিলোজুল থেকে জুলে নিয়ে গেছি, প্রথম কাজ কি বলতো, কিলোজুল থেকে জুলে নিয়েছি। এরপর প্রথম কাজ কি বল, কিলোজুল থেকে। দ্বিতীয় কাজ কি বল, এই পার ইলেকট্রনে নিয়ে গেছি। তাহলে এখন আমার ডেলির মানটা ফ্ল্যাট, এখন আর কোনো ঝামেলা আছে? এখন আমি সূত্রটা প্রয়োগ করতে পারবো, বুঝতে পারছি কিনা বল? আর হাজারি স্যারের বইতে কি করছে জানিস, এটা করে নে তারপরে বলবো। হাজারি স্যারেরটা এটা আগে করে নে, দ্রুত কর, আনসারটা কর তাড়াতাড়ি। পার ইলেকট্রন বুঝে বুঝে করিস, আন্দাজে করিস না, বুঝে বুঝে করিস, না বুঝে স্যারকে বলিস। দেখছি এই পার্টটা, এটার উপরটা। আচ্ছা আমাকে বল, পার মোল সমান কত বল, এক মোল সমান কয়টা? এখানে কি লিখছে, এক মোল না? তো এক মোল সমান এতটি মানে কি, এত দ্বারা ভাগ করলে একটা ইলেকট্রনের জন্য কত পাই যাব? হ্যাঁ, এটা ডেলির মান হবে, ডেলির মান হবে। এখানে তোরা 1250-এর উপরে কেউ পাইছিস, কেউ আছিস? কেউ নাই 1250-এর উপর, 1240-এর উপরে দুজন আছিস। কত তোর, কত আসছে? 43। তোর 49। আচ্ছা, ও সমস্যা নাই, যেটা করে। আচ্ছা 1230-এর উপরে ফাইন, কত আসছে? 33 আসছে না? আচ্ছা ফাইন, চিরঙ্গলাতে আসবে, টেনশন নেই। আচ্ছা তারপর হচ্ছে 20-এর উপরে নাই না? আচ্ছা 1200-এর উপরে ফাইন, কত আসছে? 16। তোমার 14, তোমার 15, তোমার 19। আর আচ্ছা শুনো, যারা 1219-এর বা 20-এর উপরে 1200-এর উপরে পাইছো, বাট 1220-এর নিচে বা 20-এর আশেপাশে, তারা চিরং কলেজটা মানে মনে মনে ভাববা না, মানে চিরং কলেজ আসবে না চিন্তা করে তুমি হিসেব করো, নাহলে কষ্ট পাওয়া পড়ে, বুঝো না কথা? আসলে বোনাস, আসলে কি বলো, মানে তুমি খুশি হবা, কিন্তু না আসলে তুমি কি করার দরকার নাই, মানে মানে মনে কষ্ট নেওয়ার দরকার নেই। কারণ হয় কি, মানুষের এক্সপেকটেশন যখন কম থাকে তখন কিন্তু মানুষ কী হয় না, হতাশা কম ভুগে। কোনো কারণে যদি তোমার যদি 20 পাওয়ার পরও চিরং কলেজ না আসে, খুব কষ্ট লাগবে, সত্যি বলতেছি। তো কষ্টটা আগে থেকে পাইও না, তুমি কি মনে করবা বলো, আসবে না মনে করবা। আর এসে গেলে তো আল্লাহ ভরসা, তখন শুক্রিয়া জানাবা। আমাদের যে যে বুয়েটে ফার্স্ট হয়েছে, চিনো তো আদনান, ও হচ্ছে আমার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। অনলাইনে পড়ছে, প্রথমে তো রেগুলার, তারপর অনলাইন, তারপর হচ্ছে ইয়াতে নটরডেম কলেজ, তখন অনলাইনে পড়ছে। ও বলতেছে স্যার আমি সবসময় আশা কম করতাম, বুঝো নাই? ও ফার্স্ট হবে এটা চিন্তা করে নাই, পড়াশোনা নিজের মতো করে গেছে, যদি হয় আলহামদুলিল্লাহ বলবে। তাহলে ওর জীবনে হ্যাপিনেস বেশি। আর তুমি যদি মনে করো, আমি যেমন হাবিবুল্লাহ যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু ফার্স্ট হওয়ার কথা ছিল, এই কিন্তু সেকেন্ড হওয়ার কারণে ও হতাশ ছিল, অনেক হতাশ। সেকেন্ড কেন হয়েছে এই কারণে হতাশ। তোহা নামে যে ছেলেটা সেকেন্ড, মেডিকেলে সেকেন্ড, ও কিন্তু ফার্স্ট হওয়ার কথা ছিল। এগুলা অনেক আগে থেকে ফোলা, এগুলা মানে সরকারের মতো প্রত্যেকটা প্ল্যাটফর্মে ঘুরছে এবং প্রত্যেকটা জায়গা থেকে পুরস্কার আনছে। সবাই মনে করতো যে ওই ফার্স্ট হবে, কিন্তু ও ফার্স্ট হয় না, সেকেন্ড হয়েছে। তার মানে সেকেন্ড হওয়ার পরও তার হতাশা ছিল, ফার্স্ট কেন হয় নাই। তো তুই আর আমি যদি সেকেন্ড হই তাহলে অনেক খুশি হবো না? কিন্তু ওর জন্য ও খুশি হয় নাই, কেন বলতো? কারণ সে কী হয় নাই বল, ফার্স্ট হয় না, কেন এই অ্যাফসোসটা তার রয়েছে। এই কারণে এক্সপেকটেশনটা সবসময় কী রাখবি বল, কমে রাখবি। আচ্ছা এমন হয়েছে কিনা বলতো, তোদের বন্ধু তোর থেকে দেখে লিখে নাম্বার বেশি পেয়েছে? কার কার? তোর থেকে দেখে লিখছে কিন্তু তোর থেকে নাম্বার। এরকম ঘটনাটা দুইটা কারণে হয়। একটা কারণ হচ্ছে তোর ভুল হইলে ও তোকে বলে দেয় নাই, কেউ তো নিজে ঠিক করছে। তোর ভুল হয়েছে মনে কর, কোনো কারণে তুই লেখা দ্রুত লিখছস, হিতে দেখছে, তোকে সেটা বলে নাই, কিন্তু ও কারেক্ট করে লিখছে, একটা পয়েন্ট। আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে তোর থেকে ওর লেখা সুন্দর ছিল, এই কারণে নাম্বার পেয়ে গেছে। আর আরেকটা পয়েন্ট হতে পারে, তোর আগে ওর খাতা কাটছে টিচার, তোর থেকে ও দেখে লিখছে, কিন্তু টিচার মনে করছে ওর থেকে তুই দেখে লিখছস। এই কারণে কখনো খাতা এরকম যদি হয়,
মানে এই ধরুন গণনাগুলো হয়, যে তোর থেকে দেখে নিয়েছে তার উপরে খাতাটা জমা দিবি। সিরিয়াল বাই ওইটা তোর রান নাম্বারটা আগে আগে তোর খাতা, তখন যে পরে আসবে তাকে স্যার মনে করবে যে কি বল তোর থেকে দেখে লিখছে। হ্যাঁ ওরে আল্লাহ, তাহলে তো ঝামেলা। না খাতা সিরিয়াল বাই না, খাতা সিরিয়াল বাই নিছে যে, তো তাহলে তোর সামনে যদি কেউ বলে ওরে দেখাবি না। তোর সামনে যদি কেউ বসে ওকে কি করবি না বল, দেখাবি না। পিছনের জনকে দেখালে তো সমস্যা নেই, ওর আগে তোর খাতা কাটবে। আবার ওকে বলে দিবি আমার বলে আমাকে বলিস, নাহলে খাতা দেখাবো না, বলে দিবি। দেখছস তো, প্রমাণ পাইছস তো, পৃথিবীতে কপি করে মানুষ সবার আগায় যায়, জানোস তো, এটা একটু মাথায় রাখিস। আচ্ছা এবার আয়, এবার দেখ সবাই একটু খেয়াল কর, এদিকে দেখা। এটা কার মান পাইছস? প্রতিটি ইলেকট্রনের জন্য। কার মান পাইছস? প্রতিটি ইলেকট্রনের জন্য। সুতরাং ডেলি সমান কি এস নিউ না? তো নিউ কি, নিউটা কি বল? ড্যান্স করা বি। এই ড্যান্স করা বিকে নিউ বলে। দেখ এই ড্যান্স করা বিকে নিউ বলে, জানোস তো? ড্যান্স করা বিকে কি বলে বল? নিউ বলে। এই নিউটা এরকম না, বি না, নিউটা হচ্ছে কম্পাঙ্গ যার একক হার্টজ। তাহলে দেখ ডেলির মানটা পাইছিস, তারপর হচ্ছে এই অ্যাভোগাড্রো। দেখ এটা জুল এককে, এটাও জুল এককে হবে, বুঝছস তো? তো কাটাকাটি করলে এটার একক হবে হার্টজ অথবা পার সেকেন্ড। আমি বলি এককগুলো যদি এখানে লিখিস, তো আলটিমেটলি তুই যদি জানিস যে এটার এককটা এটা, তাহলে মাঝখানে না লিখলেও কোনো অসুবিধা নাই। তবে লিখে ভুল করা যাবে, লিখে ভুল করলে নাম্বার কাটা, কিন্তু না লিখলে অসুবিধা নেই। এই যে দেখ এটা স্যার জুল একক না, তাহলে এটাও জুল একক হবে, এমকেএস হবে। তো আমি বলি একক একই রকম রাখবি, দ্যাটস ইট। তুই যদি এটাকে সিজিএস একক লিখোস, তাহলে তুই কি করবি? 10⁻7 দ্বারা গুণ করবি, গুণ করলে কত? 13 হবে, তখন এটাও সিজিএস হবে, বুঝোস নাই? মানে এই মানটা যদি সিজিএস হয় তাহলে এই মানটাও সিজিএস হবে। আর এই নামটা কি দেখতে পাচ্ছিস বল না, কোন একক? তাহলে এর পরের মানটা এমকেএস একক হবে, বুঝোস নাই কথা? তার মানে প্রশ্ন দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে সিজিএস একক হবে নাকি কি একক হবে বলো। আনসার কত হার্জ হবে বলো। এবার তুমি এটা বের করো, এই কম্পাঙ্ক ল্যামডার মানটা বের করো। দেখো ল্যামডা ইজ ইকুয়াল, এবার দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা সমান কি বলো? এই নিউ ইজ ইকুয়াল কি বল? এখন লিখবে, এখন নিউ ইজ ইকুয়াল টু সি বাই কি বল? ল্যামডা। তো সুতরাং নিউ ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ। তো সি এর মান কত বল? আলোর বেগ 3 × 10⁸ এই যে 10⁸ সেন্টিমিটার না মিটার বল? সেন্টিমিটার না মিটার পার সেকেন্ড? কি সেকেন্ড বল? মিটার পার সেকেন্ড হলে একক হবে, তখন মিটার এককে। তাহলে নিউর মানটা কত পাইছিস বল? এই হার্টজ, এটা সিজিএস একক আর এমকেএস এককে একই মান, জানোস তো? হার্টজের একক সিজিএস এককে যা, এমকেএস এককেও তা, মনে রাখিস। তাহলে এটা পার সেকেন্ড, তাহলে এখানে মান হচ্ছে কত? 6.16 × 10⁻14। তখন এককটা যেটা সেটা মিটার এককে বের হবে। কি এককে বের হবে বল? মিটার একক। জি স্যার বল। তুই তো ডাইরেক্ট মান বসাবি, ডাইরেক্ট, একদম ডাইরেক্ট। এখানে তুই এই মানটা এত লম্বা করছি না, এইটা এক লাইনে তুই ইন্টু 1000 দিবি, ইন্টু 10⁻, দিবি, ইন্টু ভাগ 6.0 একসাথে করবি, একসাথে এক লাইনে করে আনসার হবে। এখানে ক্যালকুলেটর না থাকলে অঙ্ক দেবে তো? তাহলে দেবে না, এটা ইঞ্জিনিয়ারিং দেবে না। মেডিকেলে দেবে হাজারে সারে বইয়ের পিছন থেকে, আনসারটা তোর মুখস্থ। হ্যাঁ হ্যাঁ, এবার 3টে প্রশ্ন আসছে না? কিরে আমার শীট থেকে তোর 25টার ভিতরে 23টা প্রশ্ন কমন আসছে মেডিকেলে, বিগত 3 বছরে যা যা দিচ্ছি, যে শীটটা দিচ্ছি, দেখ এই শীট থেকে তোর দরকার তুই প্রমাণ দেখিস, আমি তোকে দেখাচ্ছি। দেখ এই শীট থেকে মেডিকেলের জন্য আমি একটা প্রশ্ন দিই, দেখ এদিকে দেখ, স্টুডেন্টকে দিই, দেখ এই মেডিকেলের জন্য এই প্রশ্নটা দিই, প্রশ্ন থেকে এই মেডিকেল অল এমসিকিউ। দেখ এইখান থেকে, এই যে এইখান থেকে দেখ, এইখান থেকে একদম যত রাইটারের বই সবগুলোকে আমি একটা গুণ করে, এই যে এর বাইরে দেখ কবি স্যার, হাজারি স্যার, এটা টাকা দেওয়া লাগবে না, তোদেরকে এমনি দিয়ে দেবো, দিবে, আনসার সহ দেওয়া আছে। তোরা মেডিকেলের জন্য 20-30 হাজার টাকা খরচ না করে জাহিদ স্যারের কাছে 12,000 টাকা দিয়ে ভর্তি হ, তাহলে তোর এটা লাভ হয়ে যাবে। কারণ এখান থেকে তুই মেডিকেলে 23টা প্রশ্ন হুবহু কমন পাবি, একদম হুবহু, না হলে টাকা ফেরত। না যদি হ্যাঁ, এই আমার এখান থেকে তুই চ্যালেঞ্জ নে, ওপেন চ্যালেঞ্জ নে। আমি আজকে বলছি তো, তুই 2 বছর পরে কি করবি বল? মেডিকেল পরীক্ষা দিয়েছে আমার সিটের সাথে মিলাবি, যদি উত্তর সহ দাঁড়িয়ে কমা না মিলে আমাকে বলবি। 100-তে কই বলছি, 25-এ 23। তোর মেডিকেলে প্রশ্ন আছে কত বল? 25টা কোয়েশ্চেন।
তো ইয়াতে কেমিস্ট্রিতে, তারপরে বায়োলজিতে হচ্ছে 30টা। আর আর না, বায়োলজিটা তো আমি বায়োলজি পড়াই না, এটা তো কাহিনী বলে। আমি আমার কেমিস্ট্রির ব্যাপার। আচ্ছা এখন বল, আমি কি এলিয়েন এটা বানাইলাম যে কেমনে? আমি টেকনিক জানি। এখন তোর টেকনিকটা বলে দিলে তো তুই আমার কাছে ভর্তি হবি না। বল তুই ভর্তি হবি, বল কমার কোনটা, তারপরে তোকে আমি বলে দিই। হয়ে গেছে তোরা? আচ্ছা বলে দিচ্ছি, স্যার বলি দাঁড়া। মেডিকেলে যারা পড়ায় তারা সাধারণত বায়োলজি বেশি জানে। কেন বেশি জানে? কারণ তারা ওটাই পড়াচ্ছে, ওটাই পড়তেছে। এই কারণে বায়োলজির কোয়েশ্চেন করার সময় একটু গভীর থেকে প্রশ্ন করে। কিন্তু যারা ডাক্তার, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা, তারাই প্রশ্নগুলো করে। তো ওই যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাদের চেম্বার করবে না তোর প্রশ্ন করবে, এত টাইম নাই। এই কারণে তারা হাজারি স্যারের বই বা বিভিন্ন স্যারের বইয়ের অনুশীলনী থেকে হুবহু তুলে দেয়, দেখি দেখি প্রশ্ন। এই কারণে ওখান থেকে প্রশ্ন কমন চলে আসে। তাহলে এখন আমি কি করছি, যত যে বইটা, এটার বইগুলো থেকে প্রশ্ন আছে, যেমন হাজারি স্যারের বই থেকে 21টা প্রশ্ন আসে, এটা আমি জানি। তাহলে আমি হাজারি স্যারের সমস্ত পদে, এই হাজারি স্যার, এই গুহ স্যার, তার মানে সকল রাইটারের বইগুলোকে একসাথে করে টপিকগুলোকে সাজাই তোকে প্রশ্ন রেডি করে দিছি। তোর তো এতগুলো বই তুই কিনবি না, তুই তো বইয়ের লাইন বাই লাইন পড়তে পড়তে তোর অবস্থা দেখবে দাঁত টাত সব ভাঙিয়ে যাচ্ছে। তুই পরিশ্রম করি, কিন্তু কমন আসবে আমার এখান থেকে। এই কমন আসবে কোথা থেকে বল? কমন আসবে আমার এখান থেকে। তাই কেন? আমি কেন টেকনিকটা জানি, বুঝতে পারছি। তোকে আমি সাজাই দিছি, দেখ এই যে গুহ স্যারের বই, হাজারি স্যারের বই, এবং দেখ এদিকে দেখা লিঙ্কন স্যারের বই হইতে যত রাইটার, যে কবি স্যার, লিঙ্কন স্যার, তাহলে সব স্যারের বইকে আমি কি করছি বল, একসাথে করছি। একসাথে করে প্রশ্নগুলোকে সাজাই দিছি, তাহলে তোর পড়তে সুবিধা। তাহলে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তাহলে তোদের সময় 25টা আসতে পারে ইনশাল্লাহ। বল। জীবনও দেবে না, বললাম না টিচারের এত টাইম নেই। ডাইরেক্ট মানে টাইম নেই, এত টাইম কোথায়? আর তোর প্রশ্ন কঠিন করলে বেসরকারি মেডিকেলগুলো মরবে না? 40 না পেলে তো বেসরকারিতে ভর্তি হতে পারবি না। মেডিকেলের প্রশ্ন মিনিমাম 70টা প্রশ্ন সহজ হয়, কারণ 70টা প্রশ্ন সহজ না হলে তোর বেসরকারি মেডিকেলে 40 পাবে ফলাফাইন। এমনিতে তোর পড়াতে পরীক্ষা নিলে তুই 20 পাইতে কষ্ট হয়ে যায়। তো তাহলে প্রশ্ন কঠিন করলে 40 না পালে বেসরকারি মেডিকেলে প্রায় 15,000 সিট, এই সিটগুলোতে ফলাফাইন ভর্তি নিলে এতগুলো টাকা, এত কোটি টাকা কে কামাবে? স্বাস্থ্য অধিদপ্তর এটা জানে না? বেসরকারি মেডিকেলে নিলে স্টুডেন্ট খরাতে ভুগবে না? এই কারণে 70টা প্রশ্ন এমনি কমন আসবে। এই কারণে মেডিকেলের প্রশ্নগুলো দেখবি যে ফানি ভাতের মতো, তারপরেও ফলাফাইন মাথা ঝাপটাতে শেষ, কারণ তারা টেকনিক জানে না। তারা মনে করে যে ও মা রে বাপরে কি কঠিন, অমুক ভাইয়ের কাছে অমুক ভাইয়ের কি একটা নার্ভাসনেস কাজ করে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ, তুমি যেটা পড়বা, যেটা পারবা সেটাকে একটু ইউটিলাইজ করলে দেখবা যে ভালো রেজাল্ট করবা। আমি বিশ্বাস করি। স্যারের কথা কি বুঝতেছ? যদিও বা স্যার কথাগুলো এইভাবে বলা উচিত না, বলতেছি তোমাদের জন্য বললাম, দ্যাটস ইট। ভয় পাইও না। তাহলে তোর প্রসঙ্গে আসছে, আমি কই জানো, তুই বলছিস যে মানে ম্যাথ যদি মেডিকেলে চলে আসে কি করবো, এরকম একটা প্রশ্ন করছে না? আমি কি বলছি, বইয়ের পিছন থেকে হুবহু আসবে। যাওয়ার সময় আমার কাছে যে গত বছর প্রশ্ন কমন আসছে এগুলো আমি দাগায় রাখছি অফিসে, দেখিস উল্টা নাম্বার সহ দিছি, কত নাম্বারে কোনটা, একদম হুবহু। কি সহ বল? অপশন সহ কমন, অপশন সহ। হ্যাঁ, আমার বইটা পড়ে এখন থেকে পড়া শুরু করবি। প্রশ্ন ফাঁস। তোর আব্বা যদি সচিব হয়, স্বাস্থ্য সচিব হয়, তাহলে তো তোকে প্রশ্ন দেবেই, স্বাভাবিক। তোর আব্বা মেডিকেল বোর্ডের প্রধান, তুই পরীক্ষা দিয়েছ, তাহলে তোর প্রশ্ন, আর তখন তুই তো দল দে, তুই তোর গার্লফ্রেন্ডে দিছস, এইটা তো পুরো বাজার করে ফেলছে। এভাবে প্রশ্ন ফাঁস হবে। প্রশ্ন ফাঁস তো মূলত এইভাবেই হয়, জানোস তো। তোর আব্বা তোকে বিশ্বাস করে দিছে, তুই তো দিল দরিয়া, তোর একটা বন্ধুকে দিছিস, তাহলে বান্ধবীকে দিছিস, বন্ধুকে কম দে, বান্ধবীকে বেশি দে। আর বান্ধবীতে আরো দিল দরিয়া, এই আমি প্রশ্ন পেয়েছি, কাউকে বলিস না। এবার আরেকজনের মধ্যে কাউকে বলিস না, এই বলিস না বলতে ওদের সারা রাতে দেখবি যে প্রশ্ন পুরো বাংলাদেশ হয়ে গেছে। এইভাবে প্রশ্ন ফাঁস হয়, বুঝছস? এখন এটা লাখের উপর ডিপেন্ড করবে। প্রশ্ন ফাঁস হোক যাই হোক, এটা তো চিন্তা করা যাবে না, যাবে তোমার পড়াটা তোমাকে পড়তে হবে, দ্যাটস ইট। মেডিকেলে টিকানোর দায়িত্ব কেমিস্ট্রির ক্ষেত্রে আমার আছে, আমি যেটা বলবো সেটা। এবং এমনও হয়েছে, প্রিপারেশন নিয়েছি ইঞ্জিনিয়ারিংয়ের, সে মেডিকেল সিএমসিতে টিকে গিয়ে ইঞ্জিনিয়ারিং আর পরীক্ষা দেয় নাই। এতে আমার ফোন করে বলে যে স্যার আম্মু তো বলতেছে মেডিকেল পরীক্ষাটা দেওয়ার জন্য। এখন আমার তো প্রিপারেশন স্যার, আহেদের আব্বু হচ্ছে ইঞ্জিনিয়ার, মা হচ্ছে ডাক্তার। তখন মা বলতেছে যে ওফুত আমার জন্য হলেও একটু পরীক্ষাটা দে না।
মানে ফর্ম পূরণের জন্য মা একটু ইনসিস্ট করছে আর কি। তো এখন হেড পুরো টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং, উদ্বাসে ভর্তি হয়েছে, বিভিন্ন জায়গায় ভর্তি, আমিও হেল্প করছি। হঠাৎ করে ফর্ম ফিরে একদিন আগে আমার বলে যে স্যার মেডিকেলে পরীক্ষা দেবো, আম্মু বলছে পরীক্ষা দেওয়ার জন্য। এখন কী করবো? আমি বলছি কিচ্ছু করার দরকার নেই, আমার সিটটা পড় এখান থেকে 100%, আর কিছু পড়ার দরকার নেই। আর বায়োলজিতে তুই যা যা পড়ছস পিছনে এমসিগুলো দেখে যা, তোর বেসিক আছে। আলহামদুলিল্লাহ হাতে 77 হয়ে গেছে। কেমিস্ট্রিতে নাকি 24টা হয়েছে। কয়টা বল? 23টা তো আমার কিন্তু হুবহু কমান, আরেকটা মানে আশেপাশ থেকে দেখে মারছে বা বেসিক ছিল 24টা। তারপর তোর বায়োলজিতে সে কথা স্যার আমার বায়োলজিতে বেশি দরকার না, বায়োলজিতে মানে 22টা না 23টা কারেক্ট করছে, কারণ তার তো 30-30 পাওয়ার দরকার নাই। তো সেটাই তো গাদারা যে বায়োলজিও তার খারাপ, কারণ সে তো বেসিক নলেজটা ছিল, দু একটা প্রশ্ন কঠিন হতে পারে, ওই বেসিক দিয়ে সে পড়ছে। এরপর পেছনে এমসিকিউ ভালো করে পড়ে ওভারঅল বেসিক ভালো ছিল। লাস্টে 1 সপ্তাহ পরে সে সিএমসিতে টিকছে। সিএমসিতে টিকার পরে তার বুয়েটে পরীক্ষা দেয় নাই, ওই অলসতা কাজ চলে আসছে। তোমার মনে করো মাঝখানে অনেক টাইম না, মেডিকেলের পরে বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য মিনিমাম 2-3 মাস টাইম থাকে। এরপর আর প্রিপারেশন আর নেই, ও ঘোরাঘুরি করছে বন্ধু বান্ধবের সাথে, এবারে যাচ্ছে বাফে নিয়ে যাচ্ছে, মালদ্বীপ মায়া নিয়ে যাচ্ছে, ওইদিকে ঘোরাঘুরি করছে, আর আর পরীক্ষা দেয় নাই। সে ওর কীভাবে ইঞ্জিনিয়ারিং স্বপ্ন দেখে ডাক্তার হয়ে গেল, এইমিন লাইফ চেঞ্জ হয়ে গেছে। এটার জন্য আমি দায়ী। আমার থেকে পরামর্শ না নিলে এত সহজ করে তো সে চিন্তা করতো না। আর তার সবচেয়ে আরেকটা বড় ব্যাপার ছিল, টেনশন কম ছিল। কী ছিল বল? একটা মানুষ যখন টেনশনে পড়ে যায় তখন কিন্তু তার হাত কাঁপে। যে পরীক্ষার হলে তোর যখন মনে হবে যে আমি আরও ভালো করা দরকার, তখন তোর দেখবি যে সাইকোলজি চেঞ্জ হয়ে গা কাঁপা শুরু করবে, অনেকের বমি আসে, মাথা ঘুরায়। এই একটা মোমেন্ট, 1 ঘন্টা সময় তোর লাইফের পুরো আসমান আর জমিন চেঞ্জ করে দিতে পারে। 1 ঘন্টা ভাগ্যটা পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। অনেক ভালো স্টুডেন্ট টিকে না, অনেক খারাপ স্টুডেন্ট টিকে যায়। কেন? নসিব, ভাগ্যের কারণে। কার কারণে বল? ভাগ্য। এই কারণে ভাগ্যকে বিশ্বাস করবা। অনেক কথা বলছি, মাইন্ড করছোস? করিস না, দেখ এ তোদের ভালোর জন্য বলছি, এগুলো কেউ তোদের বলবে না। আনসার বল, আনসার বল, বল 4 পয়েন্ট কত বল? 4.86 কত? 87। তারপর ইন্টু 10 টু দি পাওয়ার কত বল? ইনভার্স 7 একক কি হবে বল? মিটার। আচ্ছা স্যার মিটার কেন একক হলো? এটাও মিটার, এটাও মিটার, এটা এই কারণে একক মিটার হয়েছে। স্যার স্যার এবার আমরা তোদেরকে করাবো না, একটু দেখাবো। কুয়েটে আসা একটা প্রশ্ন, কোথায় আসা বল? কুয়েটে আসা প্রশ্ন দেখাবো। কুয়েট এবং ইউনিভার্সিটিতে প্রশ্নগুলো কীভাবে আসে একটু তোকে দেখাবো। দাঁড়া ওয়েট, একটা মিনিট, করাবো না, একটু দেখাবো, দাঁড়া দেখাবো। এটা হচ্ছে এদিকে দেখা, একটু সবাই একটু আমার কলমের দিকে, এর দিকে দেখা, এদিকে দেখা, এই কোশ্চেন দিকে দেখা, দেখ এদিকে দেখা। কুয়েট 2016-17 সালে আসছে প্রশ্নটা, একটু ভালো করে খেয়াল কর। দেখ এদিকে দেখা, হাইড্রোজেনের পরমাণু 3য় শক্তি স্তরের মান দিয়ে দিছে। দেখ মান দিয়ে দিছে, মান দিছে কিনা বল? যখন মান দিয়ে দেবে তখন তুমি চাইলে ওই মুখস্থ মান বসাতে পারবা। ওই মানটা 3য় দেওয়া আছে, 2য় দেওয়া আছে, তাহলে 3য় থেকে যদি 2য় যদি বিয়োগ করা হয় তাহলে ডেলির মানটা পাওয়া যায়। তো ডেলির মানটা ওইখান থেকে, ওই ডেলির মান থেকে তোমাকে বাকি মানটা বের করতে হবে। কথাটা বুঝতে পারছি? তার মানে E2 E3 এবং E2 এর মানটা তোমাকে জানলে ডেলির মানটা জানা যায়। এটা থেকে এটা বিয়োগ কর, দেখো বিয়োগ করছে, দেখো একটা থেকে একটা বিয়োগ করছে কিনা, বিয়োগ করছে কিনা বলো? তো ডেলি সমান এটা, এবার ডেলি সমান এটা, তো তাহলে এইচ এর মান দিয়ে ভাগ করে দিছে এত হার্টজ, দেখছো কিনা বলো? তার মানে এই মানটা তুমি চাইলে মুখস্থ বসাইতে পারবা যদি প্রশ্নে দেওয়া থাকে। দেখো একটা বিষয়, আরেকটা প্রশ্ন আসছে, দেখো আরেকটা প্রশ্ন আসছে, আমি দেখাচ্ছি। আরেকটা প্রশ্ন এখানে আমার এই বইটার মধ্যে, এটা হচ্ছে কেমিস্ট্রি প্লাস বই, যত ধরনের অ্যাডমিশন টেস্টে যত ধরনের যত টাইপসের প্রশ্ন আছে, যত ইউনিভার্সিটিতে আসছে সবগুলো প্রশ্ন এখানে আছে, সব প্রশ্ন এখানে আছে। দাঁড়া কথা বলছি, দেখ এই প্রশ্নগুলো তোদেরকে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে করাবো। তারপরে আমি আরেকটা প্রশ্ন দেখাই, লাস্ট শেষ, এটা শেষ করে আর দেখাবো না তোদেরকে, তুই টেনশন করতেছিস আমি জানি। ধর এদিকে দেখা, টেনশন করছিস, এই টেনশন, নো টেনশন ডু বুদ্ধি। দাঁড়া ওইটা একটু খেয়াল করা, দাঁড়া একটু না। সিইউডব্লিউ মানে কুমিল্লা ইউনিভার্সিটি, সিইউ মানে কুমিল্লা, ইউ মানে ইউনিভার্সিটি, জেইউ মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি, আর সাস মানে কি বল? শাহজালাল। তারপরে এই যে এই কোশ্চেনটা, আর আরইউ মানে কি বল? রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখ এই কোশ্চেন, এগুলো সবগুলো তোদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ, অসুবিধা। দেখ এদিকে দেখা, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি কত দেওয়া আছে স্যারকে বল? কত দেওয়া আছে বল? আচ্ছা হাইড্রোজেন মানে হচ্ছে কি বল? জেড এর মান কত? 1। শর্টকাট একটা সূত্র শিখেছিলাম মনে আছে, ইরু সমান কি বল?
E1 ডিভাইড বাই জেড স্কোয়ার ইন্টু এন স্কোয়ার, জেড এর মান কত বল 1, তাহলে এই 1 বসাইলে তাহলে মানটা যদি বসাই তাহলে এখানে মানটা কত পাইছি বল, শর্টকাট কিনা বল, শর্টকাট কিনা বল না, শর্টকাট কিনা, অনেকগুলো অ্যাডমিশন টেস্ট আসছে। আচ্ছা এবার আমাকে বল, দাঁড়া ওয়েট, এবার এই সূত্রটা জানোস কিনা বল, একদম প্রথমে লেখাইছিলাম তোকে, প্রথমে লেখাই দিয়েছি, দেখছিস তো পরীক্ষা কিভাবে আসে, বসে আসবে, কেন ভাগ করতে পারবি না? হ্যাঁ পারবি তো, এই যে 2 এর সাইড দিয়ে ভাগ কর, 3 4 12, প্রথমে 3 হবে, 3 4 আর কোনটা সংখ্যা হবে না, পরীক্ষাতে থাকবে একটা 300 থাকলে আরেকটা 400 থাকবে, আরেকটা 500 আরেকটা 600 থাকবে, তো তুই একটা ভাগ করলে তো মানটা মিলে গেছে, 3 মিলছে মানে হচ্ছে আনসার এটাই। কি রে ক্যালকুলেটর লাগে না, এই মেডিকেলে ম্যাথ আসছে কিন্তু ক্যালকুলেটর লাগবে না, দেখাবো ম্যাথ আসছে কিন্তু তুই ক্যালকুলেটর দেখাইছি, আমি দেখাইছিলাম তোদেরকে, হ্যাঁ মেডিকেল আসছে, ওকে ফাইন নো প্রবলেম, হ্যাঁ আমি পারতেছি তো, এই যে 4 3 আমি করতেছি, দাঁড়া এদিকে অপশন দেখ, এই ওদিকে দেখ, একটা হচ্ছে 328 রাইট, একটা মাইনাস, একটা প্লাস, আরেকটা কত বল 24, আরেকটা কত বল। এখন দেখ প্রথমে আমি জানি যে মাইনাস মান আসবে, তার মানে কি এই মানটা গ্রহণযোগ্য না, এই মানটাও গ্রহণযোগ্য না, এই দুইটা মানের ভিতরে তুই একটু চিন্তা কর, তুই একটু হিসাব কর, দাঁড়া তোর তুমি পারবি, 4 4 কত বল, সরি 3 4 কত বল 12, 3 আসবে তাহলে কত 1 1, একের পর 1 যখন আসবে মানে 11 আছে, 11 আবার কত 3 3 কত বল, না 4 4 4 দুগুণে কত বল 8, তাহলে 2 আসতেছে, এরপরে বাকি কত আছে বল 3 3 32, 8 4 তো 2 মিনিট, আমি তো তোকে বলছি তুই তো সেকেন্ডের ভিতরে ব্রেন দিয়ে কাজ করবি, বুদ্ধি না থাকলে গজ জামাই থাকতে হবে, একটু বুদ্ধি না থাকলে হবে না, বুঝতে কথা, মানে বুদ্ধি না থাকলে তোকে আটকানো কোনো ব্যাপার না, সোজা কথা। দেখ একটা মেডিকেল একটা প্রশ্ন আসছে, দাঁড়া ওয়েট একটু দেখাই, দাঁড়া তোরা যদি পারো আলহামদুলিল্লাহ। দেখ এই মেডিকেলের প্রশ্ন, বিগত 10 বছরের মেডিকেলের প্রশ্ন দেখাচ্ছি, এই বিগত 10 বছরের মেডিকেল টপিক ওয়াইজ এগুলো সব পাবি তোরা, দেখ আমি দেখাচ্ছি, এই কোশ্চেনের দিকে তাকা, দাঁড়া এটা দেখাচ্ছি, বায়োলজি কেমন লাগে না পারলে ঝাড়ার বাড়ি, দাঁড়া এই কোশ্চেনের দিকে তাকা, এই কোশ্চেনের দিকে তাকা, এই কোশ্চেনের দিকে তাকা, তোরা কি আনসার দেখে গেছিস? আনসার দেখিস না, দেখছিস আনসার? আচ্ছা আনসার দেখলে বলিস না কাউকে, এদিকে দেখা, এটা দাঁতে আসছে, দাঁত মানে ডেন্টাল, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট মানে দাঁত, ডেন্টাল কি টেস্ট বল, মানে দাঁত আর কি। এখন আমাকে বল কত সালে আসছে, এখন এটা কি বল ম্যাথ কি না, তাই তোর মাথা তো ঘুরতেছে, ও মাই আল্লাহ এটা কেন দিল, এটা তো পারতেছি না। দেখ এবার দেখ কাহিনী দেখ, এদিকে দেখা, আমরা জানি যখন হার্টজের মান হয়, কার মান হার্ট, তাহলে কোন একটা ছোট তরঙ্গ দৈর্ঘ্য, এটা ন্যানোমিটার মানে ছোট তরঙ্গ, ইনভার্স নাই, তো এটার যে মানটা সেটা কখনোই ইনভার্স হবে না, টু দি পাওয়ার হবে, কি হবে বল। এখন তোর অঙ্ক করার টাইম নেই, দেখ সবগুলোতে ইনভার্স, সবগুলোতে ইনভার্স, সবগুলোতে ইনভার্স, সুতরাং এগুলো একটা হবে না, সুতরাং এটা টু দি পাওয়ার, সুতরাং এটা আনসার, অঙ্ক করতে হবে না, অঙ্ক করতে হবে বল। কিছু কিছু ক্ষেত্রে ঘিরু লাগে, ক্যালকুলেটর লাগে না, লাগে কি বল, সবগুলোতে ইনভার্স দেখ না, আর একটাতে ইনভার্স নাই, ওইটাই আনসার। ইনভার্স যখন ক্ষুদ্র দেখ, এই আয়দার এই নিউ সমান কি বল, সি বাই কি বল ল্যামডা, সি বাই ল্যামডা, সত্যি কিনা বল, ল্যামডার মানটা ইনভার্স একই, দেখ এই 486.7 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 9 মিটার, তো এটা ইনভার্স কিনা বল, তো ইনভার্স যদি উপরে উঠে তাহলে কি হয় বল, টু দি পাওয়ার হয় কিনা, তাহলে এই মানটা এটার মানও প্লাস এটার মানও প্লাস, তার মানে টু দি পাওয়ার হিসাব হবে, মানে কম্পাঙ্ক কখনো কি হয় না বল ইনভার্স, মানে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক কখনো ইনভার্স টু দি পাওয়ার হয়, তো টু দি পাওয়ার আনসার বল। বুদ্ধি থাকলে পারবি তো ইনশাল্লাহ, আমি তোর কনফিডেন্স লেভেলটা বাড়ালাম, দ্যাটস ইট। সবার জন্য ভালো শুভকামনা, আসসালামু আলাইকুম সবাইকে, বন্ধ করে দে, আর কোনো সমস্যা হলে আমাকে জানা, এই বন্ধ করে দে, এই বন্ধ, এটা বন্ধ করে দে, থ্যাংক ইউ।